কিছু জায়গায় সরকারের একটু পথ ভোলা চরিত্র ধরা পড়ছে, যেটা হচ্ছে বিনিয়োগ। রাজস্ব কিন্তু তার দুটো জায়গার দুটো ব্যর্থতা এই ব্যাংকিং খাতকে আরও বিপন্ন করে দিচ্ছে। ভারত যদি 7.5 ভাগ প্রবৃদ্ধি টার্গেট করতে পারে, তাহলে আমরা 8.5 ভাগও করতে পারি। ফাইন্যান্স করতে হলে তার রেভিনিউ বাড়াতে হবে। এই জায়গাগুলোর মধ্যে নতুন কোনো স্বপ্ন আমি দেখতে পাচ্ছি না। পুঁজিবাজার এবং রাজস্বের ব্যাপারটা সমাধান করতে পারলে সরকার একটা অগ্রযাত্রা দেখাতে পারে। ব্যাংকগুলো এসেছিল প্রতিযোগিতার নাম করে, কিন্তু শেষকালে দেখা গেল কিছু দরবেশ, কিছু আউলিয়া, তারা এই ব্যাংকগুলোকে কুক্ষিগত করেছে, পারিবারিকীকরণ করেছে। সরকারের নিজস্ব অক্ষমতাটা ঢাকার জন্য ব্যাংক খাতের উপর ছোবল দেওয়া হয়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে বর্তমান সরকার তার দায়িত্বের 6 মাস পার করে ফেলেছে। এই সময় আসলে অর্থনীতির গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। কিন্তু কয়েকটা সূচক বা অবস্থা যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, বিনিয়োগ পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। গ্যাস সংকট সাধারণ মানুষ, বিনিয়োগকারী কিংবা অন্যান্য যে কোনো সেক্টরই বলে না কেন সবাইকে ভোগাচ্ছে। আর্থিক খাতের অবস্থাও সংস্কারের একটা ইঙ্গিত বা আভাস আমরা পাচ্ছিলাম, কিন্তু দৃশ্যমান কিছু এখনও পর্যন্ত দেখা যায়নি। সরকারকে আসলে কোনভাবে বা কোন দিকে হাঁটলে এই বাস্তবতাগুলো যৌক্তিকভাবে মোকাবেলা করা সম্ভব? ডক্টর বিরূপাক্ষ পাল, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা যারা আপনাকে চিনি, আপনার খুব ভালো একটা গুণ আছে যে আপনি অত্যন্ত কঠিন কথাগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি শুরুতে যেহেতু বললাম যে অর্থনীতি মোটামুটি একটা কঠিন বাস্তবতার মধ্য দিয়েই যাচ্ছে, সহজভাবে বললে এটা আসলে কীরকম? কঠিন বাস্তবতা এই অর্থে যে রবীন্দ্রনাথের গানে একটা কথা আছে, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। কিন্তু তার পথিকের সেই উদ্দেশ্যটা থাকে। কিছু জায়গায় সরকারের একটু পথ ভোলা চরিত্র ধরা পড়ছে, যেটা হচ্ছে বিনিয়োগ। আজকে আমি জানলাম যে সেটা হচ্ছে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা আমরা ধরি 33 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং সেটি 4 ভাগের সামান্য উপরে। এটা কখনো হয় না। এটির একটি মাপকাঠি হচ্ছে যে জিডিপি গ্রোথ, যেটা আমি এক্সপেক্ট করছি 6.5 ভাগ, তার উপর ইনফ্লেশনের গ্রোথ, সেটা যদি আরও 9 ভাগ ধরি, তাহলে 15% হওয়া উচিত। সেটি হচ্ছে না। আর প্রাইভেট ক্রেডিট গ্রোথটাই হচ্ছে আমাদের তো বিনিয়োগ এবং একই সাথে আমাদের নিয়োগ, বেকারত্ব দূরীকরণের একটা বড় উপায় এটা। আর এটা যদি বাড়ে, এটা বাড়ার সাথে সাথেই যে প্রবৃদ্ধি বাড়ে সেরকম না। আর প্রবৃদ্ধি যদি বাড়ে, তাহলে প্রবৃদ্ধি বাড়লে পরবর্তীতে বিজনেস ইনভেস্টমেন্ট আবার বাড়ে। এটা এক ধরনের চলমান একটা প্রক্রিয়া, একটি আরেকটিকে প্রভাবিত করে। এই জায়গাটায় সরকার একটা ফেলিয়ার আছে। কিন্তু সরকার কিছু কিছু জায়গায় তার নিশানা ঠিক করেছে। বাজেটে একটা নিশানা ঠিক করেছে, শিক্ষা খাতে বড় বরাদ্দ দিয়েছে, স্বাস্থ্যেও দিয়েছে, অবকাঠামোতেও দিয়েছে। কিন্তু তার অদক্ষতাটা ধরা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেটা ফিসকাল ইনক্যাপাসিটি বলি আমরা, রাজস্ব। এবং রাজস্ব কিন্তু তার দুটো জায়গার দুটো ব্যর্থতা এই ব্যাংকিং খাতকে আরও বিপন্ন করে দিচ্ছে। আওয়ামী লীগের শেষ আমলে ব্যাংক ডুবতে বসেছিল, ওটা আমরা সবাই জানি, অনেক আলোচনা সেটা নিয়ে হয়েছে, খেলাপি ঋণ। কিন্তু এখন এতদিন পর বন্যা চলে গেলে যেরকম আস্তে আস্তে আমরা দেখতে পাই অনেক কিছু ভেসে ওঠে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংকিং খাত ব্যাংকিং খাত দায়ী নয়। কারণ ব্যাংকিং খাতের যে খেলাপি, এই খেলাপির পিছনে দুরকম ঋণ আছে। একটা হলো ভলান্টারি, ইনভলান্টারি। দীর্ঘ সময়ে গত অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত মবক্রেসি বা ভ্যান্ডালিজম হয়েছে, তাতে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়েছে 300-র উপর, এবং সেখান থেকে মানুষ কাজ হারিয়েছে। তো সেই জায়গায় সরকার যদি দেখে যে নতুন করে খেলাপি হয়েছে, সেটা কিন্তু ভলান্টারি না, সেটা উইলফুল না, সেটা তো হয়ে গেছে। আর কিছু কিছু খেলাপি ঋণ আছে, সেটা কোর্টের মধ্যে আটকে আছে। সেজন্য ব্যাংকিং খাত একটা ত্রাহি অবস্থার মধ্যে দিয়ে আছে। এজন্যে এই মুক্তির উপায়টা হচ্ছে যে রাজস্ব খাতটাকে গতিশীল করা এবং একই সাথে পুঁজিবাজারকে আবার জাগরিত করা। 2021-এর পর থেকেই সূচক কিন্তু নিচের দিকে নিম্নগামী, প্রবণতা রেখা। এটা কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত কোনো জায়গায় হয়নি। পাকিস্তান একটু সমস্যার মধ্যে দিয়ে আছে, এবং পাকিস্তান 3.5 ভাগ প্রবৃদ্ধি পেলেই খুশি। ওদের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতি তুলনীয় নয়। আমাদেরকে কমপক্ষে 6.5 ভাগ থেকে 7 ভাগ প্রবৃদ্ধি আনতে হবে। বৃহৎ অর্থনীতি, হাতির মতো দেশ, সেটা ভারত যদি 7.5 ভাগ
প্রবৃদ্ধি টার্গেট করতে পারে, তাহলে আমরা 8.5 করতে পারি। কারণ ছোট অর্থনীতির সঞ্চালন ক্ষমতা অনেক বেশি থাকে, যেমন সিঙ্গাপুর যত দ্রুত উঠে যায়, চায়না অত দ্রুত উঠতে পারে না। তো এই সব মিলিয়ে সরকারের নিশানা অনেক জায়গায় ঠিক আছে, কিন্তু এখন যথেষ্ট হোমওয়ার্ক দরকার এবং ব্রেইন স্টর্মিং করে এই যে রাজস্বের ব্যাপারটা, এটা একটা গিট্টু পেকে আছে, সেটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় সব কিছু একা সারতে চাইছে এবং এই অতীতের এই কাঠামোটা নিয়ে আমাদের আপত্তি ছিল। এটাকে ভাঙতে হবে। বিশেষ করে এখান থেকে প্ল্যানিং তো কোনোভাবেই অর্থ মন্ত্রণালয়ের হাতে রাখা যাবে না। কেউ কেউ কথা বলেন যে একসাথে হলে ভালো হয় না, প্ল্যানিং মিনিস্ট্রি করবে সম্পূর্ণ একটা প্রফেশনাল বডি। বাইরে যখন প্ল্যানিং হয়, প্ল্যানিংগুলোর জন্য এস্টিমেশন, সফটওয়্যার, ফোরকাস্টিং, এই সমস্ত দক্ষ লোকেরা সেই কাজগুলি করবেন, দীর্ঘমেয়াদী প্ল্যান। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ফাইন্যান্স করতে হলে তার রেভিনিউ বাড়াতে হবে। এই জায়গাগুলোর মধ্যে নতুন কোনো স্বপ্ন আমি দেখতে পাচ্ছি না। ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে রেভিনিউটাকে ভাঙা হলো, মানে এনবিআরকে, কিন্তু সেটা কিন্তু কাজ দিচ্ছে না। তো সেই জায়গাগুলোতে আমি বলছি পুঁজিবাজার এবং রাজস্বের ব্যাপারটা সমাধান করতে পারলে সরকার একটা অগ্রযাত্রা দেখাতে পারবে। তা না হলে প্রবৃদ্ধি অত্যন্ত মানে দুর্বল একটা প্রবৃদ্ধির মধ্যে এই সরকার আটকা পড়ে গেছে। না, এই সরকারের তো 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেটা দেখছি যে এই 6 মাসের মধ্যে কিছু অপ্রত্যাশিত ক্রাইসিস তাকে ফেস করতে হয়েছে। জ্বালানির ক্রাইসিসটা শুরুর দিকে একরকমভাবে শুরু হলো, এখন এটা এমন পর্যায়ে চলে গেছে, প্রত্যাশিত অপ্রত্যাশিত বলার আগে বরং এটা সমস্যার সমাধানটা জরুরি। সরকারের যে ফিনান্সিয়াল স্ট্রেংথ, আপনি কি মনে করেন যে এই সমাধানটা সরকার কত দ্রুত করতে পারবে? এটা না করলে তো আবার বিনিয়োগকারীরা আগাতে পারবেন। দেখুন, অর্থনীতি একটা লিনিয়ার প্রসেস না। প্রতিটা সরকার কিছু না কিছু আনসার্টেনটি ফেস করবে। এটা কিন্তু ডেভেলপড ইকোনমির জন্য সত্য। যে আমরা যদি যুক্তরাষ্ট্রে থাকি, আমরা হঠাৎ করে দেখলাম যে তেলের দাম $2, $2.5 থেকে হঠাৎ করে $4, $5। আমরা তো এটার জন্য প্রস্তুত ছিলাম না, আর আমরা তো কোনো দোষ করিনি। কিন্তু আমরা করিনি মানে আমি রাজনৈতিকভাবে বলছি না, আমরা যারা মানে সাধারণ কাস্টমার, তারা বলছে হঠাৎ করে কী হয়ে গেল, আমাদের কেন সংকট হলো। এগুলো নিয়ে আসতেই থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে বলল যে বৈশ্বিক সংকট, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এগুলো কিন্তু সবসময় থাকতে থাকে। তারপর বলল যে কোভিডের একটা ব্যাপার, তারপর বললো সাপ্লাই ডিসরাপশন, তারপর বলল যে ইরান মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওটা লজ্জা করে, আসলে এটা রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ। তো এরকম কিন্তু অর্থনীতির ওই আনসার্টেনিটিগুলো থাকবে। এই জ্বালানির বর্তমানে যেটা বলছেন, এটা নতুন না, কিন্তু এটা মাঝেও একবার হয়, আবার কমে, আবার গ্লোবাল অয়েল ক্রাইসিস তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় হয়েছিল। সেগুলোকে সাইড লাইনে রেখেও মৌলিক যে শক্তি সম্পন্ন করা, যেমন গতিশীলতা অর্থনীতি। এখন প্রধানমন্ত্রী ভাবছেন যে ঢাকার চারপাশে নৌপথের যাতায়াত করাবেন। তো সেই জায়গাগুলোতে খুব স্ট্রং হোমওয়ার্ক দরকার, কারণ প্রচুর শ্রমঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এবং প্রবৃদ্ধি যদিও 6 মাস গিয়েছে, কিন্তু আগামী 6 মাসের সাথে যুক্ত করেই এইচএসবিসি বর্তমানে 4.4% প্রবৃদ্ধি প্রজেক্ট করেছে। এটা কিন্তু এনাফ না। প্রথম দিক থেকেই অন্তত 91-এর ওই সময় প্রায় 5% প্রবৃদ্ধি করে ফেলেছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল। কোথাও একটা ভুল আছে, যে এই ভুলটা হচ্ছে অসম্পূর্ণতা, রাজনৈতিক অসম্পূর্ণতা আছে এই সরকারের। রাজনৈতিক অসম্পূর্ণতা যেটি অন্তর্বর্তী সরকার করে দিয়ে গেছিল, বুঝেও না বোঝার ভান করে। যেমন ধরেন একটা রাজনৈতিক কতগুলো দল বাইরে আছে, ইনক্লুসিভিটি হয়নি। কিন্তু 91-এ গভর্নমেন্টের ইনক্লুসিভিটি ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল, এবং সেজন্য সরকার বড় মাপের একটা মৌলিক সংস্কার পরিবর্তন, যেটা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, যেটা সাইফুর রহমান করতে পেরেছিলেন। এই সরকার সেরকম কোনো কাজে হাত দেননি, এবং বর্তমান ফাইন্যান্স মিনিস্টার ওই সাইফুর রহমানের ধারে কাছেও নেই, মানে সেই দিক দিয়ে তার মানে নেতৃত্বের ক্ষমতা, সঞ্চালন ক্ষমতা, কারণ কিছুটা রাজনৈতিক অসম্পূর্ণতা রয়ে গেছে। রাইট। এখন যদি আমরা 2-3টা মৌলিক জায়গায় হাত দিতে চাই, কোন জায়গাটায় প্রথমেই হাত দেওয়া দরকার বলে আপনার মনে হয়? রাজনৈতিক অসম্পূর্ণতার দিকে দৃষ্টি দিতে হবে। এটা পলিটিশিয়ান যারা আছেন দলের মধ্যে, তারা সম্পন্ন করবেন বিষয়টাকে। এটা মানে আমি এই ধরনের কথা বলে উনি কি আওয়ামী লীগকে জাস্টিফাই যা কিছু করার সেটা কোর্টে আপনারা করেন, এবং কোর্টের গতিশীলতা বাড়ান। মামলা রাখবেন 8 বছর 10 বছর, এটা তো কোনো জাস্টিস না। এবং এটার জন্য ব্যাংকিং খাতও কাজ করতে পারছেন না। এই জায়গাটাতে গতিশীলতা আনতে হবে অবশ্যই। আর তারপর আপনারা পৃথিবীতে ডায়ালগ করে পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি এক হয়ে যায়,
সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য থাকা উচিত। তো গত অন্তর্বর্তী সরকারের আমলে যে প্রহসন দেখেছি, কানা ছেলের নাম পদ্মলোচন, মানে ঐক্যমত্য কমিশন, যেটার মধ্যে কোনো ঐক্যই ছিল না, এবং সেটার বড় বড় ফিলোসফাররা এসেছিলেন বিদেশ থেকে। তো এই প্রহসনটার কিছু প্রায়শ্চিত্ত এই সরকারকে করতে হচ্ছে। সরকার নতুন অ্যাপ্রোচে পলিটিক্যাল সাইডটাকে সমাধান করতে হবে। কালচারাল দিকে সরকারের মনোবৃত্তি ভালো আছে। কালচারাল ডাইভার্সিটির যে জিনিসটা অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিল না, ওরা কালচারাল ডাইভার্সিটিতেই বিশ্বাস করতো না, এবং ওরা আসলে কী যে বিশ্বাস করতো সেটা বোঝা কঠিন, আর বুঝতে বুঝতে সময় চলে গেল। এখন এই কালচারাল ডাইভার্সিটির দিকে সরকার নজর আছে। এডুকেশনের দিকে সরকার ভালো নজর দিয়েছে। সরকার প্রথমবারের মতো ক্রিয়েটিভ ইকোনমি কথা বলেছে, যেটা আগে কেউ বলেনি। আমি বাজেটের মধ্যে দেখলাম যে বিতর্ক নামে শব্দটাও আনা হয়েছে। এই বিতর্ক চর্চা, তার পিছনে কিছু ফান্ড দেওয়া, এই যে তরুণ সমাজকে নতুন প্রাণে সঞ্চালিত করা। এবং আমি আমার গ্রামে গিয়ে দেখি যে দু একজন ছেলে ক্রিয়েটিভ ইকোনমির কাজ করছে, মানে এই টুকটাক এই ফোন টোন, কিন্তু তাদের দরকার স্টার্ট আপ ক্যাপিটাল। স্টার্ট আপ ক্যাপিটাল মানে ব্যাংক ট্যাঙ্ক থাকা দরকার। এই তরুণ শক্তিটার দিকে ফোকাস দেওয়া এবং আরও অনেক বেশি ব্রেইন স্টর্মিং করা, পত্রপত্রিকাগুলোকে স্বাধীনতা দেওয়া। এখনও তো আমি দেখি পত্রিকার নিচে লেখা থাকে মতামত লেখকের নিজস্ব। তা আমি যখন বাইরে থেকে দেখি এটা, আই ফিল অফেন্ডেড। মানে পত্রিকার তো এডিটোরিয়াল একটা রেসপন্সিবিলিটি আছে, এডিটররা। তা না হলে তো আমি ফেসবুকেই লেখা দিতে পারি, তাই ওরা বিভিন্ন ফেসবুকের কালেকশন। এই জায়গাগুলোকে সরকারি ডায়ালগ করে বলতে হবে যে ভাই, এটা তোমরা অন্তর্বর্তী আমলে লিখেছো, এখন লিখো না, এটা ডেমোক্রেটিক একটা রেজিম। এই জিনিসগুলো কিন্তু এটা একটা সাংস্কৃতিক শুদ্ধি, রাজনৈতিক শুদ্ধিটা আনতে হবে। রাইট। আমি আপনার বিষয়ে সুনির্দিষ্ট দু একটা জবাব জানতে চাইব। ব্যাংক খাতের সাথে আপনি নিবিড়ভাবে লম্বা সময় বাংলাদেশের ব্যাংকের সাথেই কাজ করেছেন। এখন ব্যাংক খাতের যে অবস্থা, বেশ কয়েকটা প্রতিষ্ঠানের খবর আমরা জানি যারা নেগেটিভ লিকুইডিটিতে বা মূলধনে চলছে। সরকার নিজে বলছে যে এই প্রতিষ্ঠানগুলোকে বাজেটারি সহায়তা দিয়ে আসলে বাঁচিয়ে রাখা সম্ভব না, এবং ব্যাংক খাতের যে ক্রাইসিস সেটা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না। আসলে ব্যাংক খাত নিয়ে উদ্যোগটা কি হওয়া দরকার? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কি আরও খারাপের দিকে যাচ্ছে কিনা? প্রথমত, আওয়ামী লীগ আমলে ওভার ব্যাংক নেশন হয়ে গেছি আমরা 60-এর মতো ব্যাংক রেখেছি। ভারতের মধ্যে 33টা ব্যাংক খুব ফাংশনাল। অস্ট্রেলিয়ার মতো দেশেও 5-6টি ব্যাংকের বেশি কাজ করে না। এখানে ব্যাংকগুলো এসেছিল প্রতিযোগিতার নাম করে, কিন্তু শেষকালে দেখা গেল কিছু দরবেশ, কিছু আউলিয়া, তারা এই ব্যাংকগুলোকে কুক্ষিগত করেছে, পারিবারিকীকরণ করেছে। এই মডেল থেকে আসলে বেরিয়ে আসতে হবে, এটা একটা ব্যাপার। আবারও আমি বলেছি যে ব্যাংক খাতকে আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন, ও কিন্তু একা এই বিপদে পড়েনি। বিপদে পড়েছে প্রথমত সরকারের যে রাজস্ব অক্ষমতাটা আছে, এটা ব্যাংক খাতের উপর চাপিয়ে দেওয়া হয়। যেহেতু এই জন্যেই বাংলাদেশ ব্যাংক অটোনমি পাশ করেনি। মানে আমরা দেখব যে অন্তর্বর্তী সরকার প্রায় 2.5 দিনে একটি করে বোধহয় অধ্যাদেশ উৎপাদন করেছে, এবং তার মধ্যে তারা ব্যাংক অটোনমি, বাংলাদেশ ব্যাংক অটোনমি, এটা আবার কার্যকর হয়নি, এবং সেটা পাশ করানো এটা সেক্রেটারিদের মধ্যে আটকে রেখেছে। অর্থাৎ অর্থ উপদেষ্টার কোনো সদিচ্ছা ছিল না এটা পাশ করায়। অর্থাৎ তিনিও লঙ্কায় গেলে যেরকম মানুষ রাবণ হয়, তিনিও আসলে এককালে গভর্নর ছিলেন এবং সেন্ট্রাল ব্যাংকের অটোনমি নিয়ে কথা বলেছেন। তখন ওই পজিশনে গিয়ে তিনি মনে করলেন ওটা অটোনমি দিলে ও যদি টাকা পয়সা ঠিকমতো না দেয় তাহলে সমস্যা। তো ব্যাংক খাত হলো কি, এই সরকারের নিজস্ব অক্ষমতাটা ঢাকার জন্য ব্যাংক খাতের উপর ছোবল দেওয়া হয়। ওই দিক দিয়ে যে আবার পুঁজিবাজারের একটা দুর্দশা আছে, সেটার মধ্যে বিচার হয় না, সেই জন্য মানুষের প্রতি আস্থা পায় না। সেটার দুর্দশাটা ওই বড় বড় লোনগুলি ওখান থেকে নেওয়া হয়। সুতরাং আপনারা যখন ব্যাংক খাতের সমালোচনা করেন যে ব্যাংক খাতটা এভাবে হয়েছে, এটা 3টি প্রতিষ্ঠান একে শেষ করে দিয়েছে অনেকটা। এক হলো বিচারগুলো খুব ধীর, এটার একটা আলাদা বিচার কাঠামো। আরেক হচ্ছে রাজস্ব, আরেক হচ্ছে ক্যাপিটাল মার্কেটের বিচারটাও এই আদালতে করতে হবে। আর রাজস্বের যে ব্যাপারটা, এটাকে আমি বারবারই বলি যে একটা মন্ত্রণালয় করেন এবং একটা মন্ত্রী দিয়ে এটাকে সম্পূর্ণ সেপারেট করেন, এবং সেটা সেন্ট্রাল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে সম্পূর্ণ সরিয়ে দিতে হবে। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স। ওই রেভিনিউ মিনিস্টার কি ফান্ড জেনারেট করবেন, ওইটা অর্থমন্ত্রী নেবেন, জানবেন, এবং তিনি ফাইন্যান্স করবেন। তার নাম কিন্তু ফাইন্যান্স মিনিস্টার, তিনি ইকোনমি মিনিস্টার না। সুতরাং পৃথিবীর অনেক দেশে ইকোনমি মিনিস্টার আছে, সেটা ভিন্ন কথা। আর ইনি হচ্ছেন রেভিনিউ মিনিস্টার। তো বলেন আমলা দিয়ে যে কাজ,
বিড়াল দিয়ে হাল বাওয়া হয় না, আমলা দিয়েও কাজ হয় না। কারণ একজন জনপ্রতিনিধি থাকলে তিনি সরাসরি অ্যাকাউন্টেবল, তিনি কথা বলেন, নানান জায়গায় যাবেন, রেভিনিউ কালেকশনের চেষ্টা করবেন। আমরা বলি না যে যেমন পর্যটন মন্ত্রী, তিনি পর্যটনের কাজ করছেন, যিনি শিল্পমন্ত্রী শিল্পের প্রদর্শন। আমরা তো এগুলি কাজ করার দরকার নেই, আর আমরা চিনিও না এনবিআর এর প্রধানকে থাকে, এগুলো চিনি না। হয়তো কিছু বিখ্যাত মানুষ আছে পরে আমি চিনি, কিন্তু তাদের ওই মোটিভেশনটা থাকবে না। আমি বলছি যে সরকার এই জায়গাগুলোতে যদি অ্যাড্রেস না করে তাহলে আরও বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এই সরকারের আপনি বলছেন যে নিশানা ঠিক করেছে, হ্যাঁ, এই নিশানাটা কি এই সংস্কারের দিকে যাচ্ছে? না, এই নিশানার মধ্যে মনে হচ্ছে সরকার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রেসক্রিপশনে একটা স্প্লিট করে দিয়েছে। আমলাকেই পলিসি মেকার বানিয়েছে, আমলাকেই ইমপ্লিমেন্টার বা কালেক্টর বানিয়েছে। এটা হয় না, এটা দিয়ে হয় না। আপনার ওই যেখানে পলিসি মেকিংয়ের কাজটা আসলে গণপ্রতিনিধিরাই করবেন। হ্যাঁ, গণপ্রতিনিধিরা কনসালটেন্টদের পরামর্শ নেবেন। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফও তো অনেক কিছু দিচ্ছে আমাদের, সেগুলো দেখে। কিন্তু এই জায়গাটায় সরকার কাজ করছে না। রেভিনিউ সেক্টরটাকে সে যদি অ্যাড্রেস না করে, ক্যাপিটাল মার্কেটটাকে অ্যাড্রেস না করে, তাহলে হবে না। আর কোর্টগুলিকে মানে ডিভিশন করে ফেলতে হবে। এখন ধরুন যুক্তরাষ্ট্রে 1 মিনিটে 5টা বিয়ে হয়, 3টা ডিভোর্স হয়, এই জন্য ওই কোর্টগুলি আলাদাভাবে গতিশীল। এখন আমাদের মধ্যে না সব কিছু আমরা এক জায়গায় জঞ্জাল পাকিয়েছি, এবং গত অন্তর্বর্তী সরকার আমলে কিছু উৎপাদিত না হলেও মামলা উৎপাদিত হয়েছে, অজস্র মামলা উৎপাদিত হয়েছে, এগুলো ক্লাসিফাই করা হয়নি। এগুলি আরও গতিহীনতা সৃষ্টি করেছে, ট্রাফিক জ্যাম সৃষ্টি করেছে, আরও পরিস্থিতিকে আরও অ্যাগ্রাভেট করেছে। এই জায়গাগুলো থেকে নিষ্কৃতির জন্য সরকারকে দ্রুত কিছু কাজ করতে হবে। হয়তো কিছু সামারি ট্রায়াল, আমি আইনজ্ঞ নই, আইনের মধ্যে মানুষের সুবিচার নিশ্চিত করে এটা বসতে হবে। এটার পিছনে বাজেট বাড়াতে হবে। কেউ কেউ বলছেন যে বিটিভির জন্য যত বাজেট সেটা নাকি কোর্টের জন্য নেই, এরকম একজন বললেন আমাকে। আমি এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটু আগে ছিলাম, তো সেই কথাটা, এই জায়গাটাতে সিরিয়াস হতে হবে। ইনফ্লেশনারি অ্যানালাইসিসটা আপনার কাছ থেকে একটু জানবো। আপনি যখন ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে তখন একভাবে যেহেতু তুলনামূলক কম ছিল সেই হারটা, ওই মাথা ব্যথাটা হয়তো আপনার ছিল না, কিন্তু গেল 4-4.5 বছর ধরে সেটা 2 অঙ্কের ছুঁই, একবার উঠে একবার নামে, ওই লেভেলেই যাচ্ছে। এই সরকার কি এখানে তেমন কিছু করতে পারবে বলে মনে হয়, বা তার উদ্যোগটা কোত্থেকে শুরু করা দরকার? মানে আগে হতো কি, ধরেন আপনার পেট খারাপ হলে একটা ওষুধ দিত ডাক্তার, আমাশয় হলে আর একটা ওষুধ দিত, কিন্তু ক্রনিক ডিসেন্ট্রি হলে ওই ওষুধ আর কাজ করতেছে না। আমি দীর্ঘ সময় ধরে যদি একটা মূল্যস্ফীতি চলতে থাকে, এটাকে বলে আমরা ক্রনিক ইনফ্লেশন হয়ে গেছে। আনএমপ্লয়মেন্টটা এমনি হাই, কিন্তু আনএমপ্লয়মেন্টটাও অনেক এলিভেটেড পর্যায়ে রয়ে গেছে। তো এই দুটো, হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হাই ইনফ্লেশন, এই দুটো কিন্তু স্ট্যাগফ্লেশনের দিকে, অর্থনীতির দিকে ঠেলে দিচ্ছে, এবং সেটারই কিন্তু কিছু রিফ্লেকশন ঘটে গেছে। জিডিপি গ্রোথ এবং আপনার ইম্পোর্ট ডিম্যান্ড কিন্তু সেরকম হচ্ছে না। হ্যাঁ, আপনি হয়তো বিলাসদ্রব্যের ডিমান্ড কমেনি, কিন্তু দেখুন কেউ ছাপাখানা আনছে না, সেজন্যে ওই আনছে না বলেই ওই দিক দিয়ে রিজার্ভের একটু স্বস্তি আসছে, কিন্তু এই স্বস্তিটা অন্যরকম স্বস্তি। আপনি কৃপণ মানুষ ধরেন ভাত খান না ঠিক মতো, তাহলে আপনার গোলার ধানের সঞ্চয়টা ভালো আছে, ব্যাপার হলো সেই দিকে চলে গেছে। কিন্তু ইম্পোর্ট ডিমান্ড আমাদের খুব বাড়তে হবে, কারণ ইম্পোর্টের 65% হচ্ছে ক্যাপিটাল মেশিনারি, যেটা গ্রোথকে কন্ট্রিবিউট করে, প্রোডাক্টিভিটিকে কন্ট্রিবিউট করে। সে জায়গাগুলোতে কিন্তু সরকার যে স্বস্তি নিতে পারে না যে হ্যাঁ আমাদের রিজার্ভের পজিশন ভালো, মানে কি, আর ভারতের তুলনায় $85 বিলিয়ন হওয়া উচিত যদি ভারতকে কম্পেয়ার করি। হ্যাঁ, তাকে না করলেও $50-60 বিলিয়ন মতো আমাদের হওয়া উচিত। আর যদি সেটা নাও হয়, যদি গ্রোথটা, আমাদের ইনভেস্টমেন্টটা স্ট্রং হয়, তাহলে ইম্পোর্ট ডিমান্ড স্ট্রং হবে। ইম্পোর্ট ডিমান্ড স্ট্রং হলে তখন ইভেনচুয়ালি রিজার্ভ পজিশন যাই থাকুক না থাকুক, স্বস্তির মধ্যে থাকলে ওই জিডিপি গ্রোথটাও আস্তে আস্তে বাড়বে, এবং ওই যে প্রাইভেট ক্যাপিটাল গ্রোথ সেটাও বাড়বে। এরা পরস্পর ইন্টারকানেক্টেড, ডিপলি ইন্টারকানেক্টেড। আমরা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে সরাসরি এসে খানিকটা সময় দিয়েছেন। ধন্যবাদ 71কে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।